হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার আরও একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, বিদ্যুৎ প্রবাহের বা ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি। তো আমাদের কাছে খুবই পরিচিত একটা প্রশ্ন, আমরা সকলেই এর অ্যান্সারটা দিতে পারবো। বিদ্যুৎ প্রবাহ বা কারেন্টের এসআই ইউনিট কি, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট বা বৈদ্যুতিক প্রবাহের একক। এবার দেখো এখানে ভোল্ট দিয়েছে, ভোল্ট কিসের একক? তো আমরা কিন্তু সকলেই জানি যে ভোল্ট কিন্তু হয়ে যাচ্ছে যে বিভব পার্থক্য থাকে বা যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের একক কিন্তু হয়ে যাচ্ছে তোমার ভোল্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, যে 60 গ্রাম হিলিয়ামে কতগুলি মোল বর্তমান। ঠিক আছে, দেখো সবার প্রথমে এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে জানতে হবে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 2, আর হিলিয়ামের যে তোমার আণবিক ভর রয়েছে, অর্থাৎ যে পারমাণবিক তোমার হচ্ছে ভর রয়েছে, সেটা কত? সেটা কিন্তু হয়ে যাচ্ছে 4। এবার কত মোলের মধ্যে, কত গ্রামের মধ্যে বের করতে দিয়েছে? তো তোমার কিন্তু 60 গ্রামের মধ্যে বের করতে দিয়েছে। তো কি বললাম, হিলিয়ামের যে তোমার পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 2, আর হিলিয়ামের যে পারমাণবিক ভর সেটা কত? সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার 4 গ্রাম। এবার তোমাকে কি করতে হবে, এবার কিন্তু তোমাকে জাস্ট এই 60কে কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 15। তো 60 গ্রাম হিলিয়ামে কতগুলি মোল বর্তমান? 60 গ্রাম হিলিয়ামে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমার এখানে অপশন নাম্বার যে ডিটা হবে, ঠিক আছে, এটা ডি হবে। তো 15 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে 60 গ্রাম হিলিয়ামে কিন্তু 15 মোল তোমার হচ্ছে হিলিয়াম বর্তমান। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়া কেমন ধরনের বিক্রিয়া। মনে করো এখানে কি আছে, এখানে তোমার হচ্ছে কার্বন আছে, কার্বনের সাথে তোমার হচ্ছে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে কি তৈরি হচ্ছে? বিক্রিয়াতে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তো এইটা কেমন ধরনের বিক্রিয়া? দেখো এখানে একটা আলাদা তোমার হচ্ছে এলিমেন্ট, এখানে একটা আলাদা এলিমেন্ট, এই দুটো একসাথে কি করছে? কম্বাইন করে কিন্তু নতুন একটা এলিমেন্ট তৈরি করছে। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? এই ধরনের বিক্রিয়াকে কিন্তু তোমার বলা হয় যোগাত্মক বিক্রিয়া। ঠিক আছে, আর এই যোগাত্মক বিক্রিয়াকে কিন্তু ইংলিশে কি বলা হয়? ইংলিশে কিন্তু তোমার বলা হয়ে থাকে কম্বিনেশন প্রসেস। ঠিক আছে, কম্বিনেশন প্রসেস, বা এটাকে কিন্তু আমরা সংযোজন বিক্রিয়াও বলতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, যে ব্লিচিং পাউডার জলে যোগ করা হলে কোন গ্যাস নির্গত হয়ে থাকে। ঠিক আছে, ব্লিচিং পাউডার আমরা কিন্তু সকলেই ব্লিচিং পাউডারের সঙ্গে মোটামুটিভাবে পরিচিত। এটাকে কিন্তু তোমার জলকে শুদ্ধ করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়ে থাকে। ব্লিচিং পাউডারের তোমার যে রাসায়নিক নাম সেটা কি? সেটা কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরেট। ঠিক আছে, এবার দেখো এই যে ব্লিচিং পাউডার আছে, এই ব্লিচিং পাউডারকে যখন জলের সঙ্গে যোগ করা হয় তখন কোন গ্যাস নির্গত হয়? তো মনে রাখবে তখন কিন্তু ক্লোরিন গ্যাস নির্গত হয়ে থাকে। ঠিক আছে, ক্লোরিন গ্যাস কিন্তু নির্গত হয় যখন আমরা ব্লিচিং পাউডারকে জলের সঙ্গে যোগ করি। এইবার এই যে ব্লিচিং পাউডারের যে সংকেত আছে বা ফর্মুলা আছে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, দেহভঙ্গি এবং শারীরিক ভারসাম্য এবং ঐচ্ছিক চলাফেরার নির্ভুলতা বজায় রাখার জন্য ড্যাশ দায়ী। ঠিক আছে, এটা তোমার হচ্ছে দায়ী, এটা ড্যাশ হবে। ঠিক আছে, কি বলেছে, আমাদের যে দেহভঙ্গি আছে, অর্থাৎ আমাদের যে পশ্চার আছে, আর আমাদের যে শারীরিক ভারসাম্য মানে আমাদের যে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সের সঙ্গে আমাদের চলাফেরার যে নির্ভুলতা, অর্থাৎ আমরা যে প্রত্যেকটা স্টেপে এগোতে পারি, আমাদের যখন ইচ্ছা আমরা এগোতে পারি, পেছোতে পারি। তো এই যে ব্যাপারগুলো হয়, এগুলো আমাদের ব্রেনের কোন অংশটা তোমার হচ্ছে নির্ধারণ করে, বা আমাদের ব্রেনের কোন অংশটা এর জন্য রেসপন্সিবল। তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে লঘু মস্তিষ্ক আছে। ঠিক আছে, আমাদের যে লঘু মস্তিষ্ক আছে, লঘু মস্তিষ্ককে কী বলা হয়? লঘু মস্তিষ্ককে কিন্তু কী বলা হয়? সেরেবেলাম বলা হয়ে থাকে। ঠিক আছে, সেরেবেলাম কিন্তু বলা হয়ে থাকে। তো এই সেরেবেলাম বা লঘু মস্তিষ্কই কিন্তু আমাদের যে ভারসাম্য, শরীরের যে ব্যালেন্স বা আমাদের হাঁটা চলায় যে নির্ভুলতা, এটা কিন্তু ডিপেন্ড করে থাকে লঘু মস্তিষ্কের ওপর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5তম কোশ্চেন, যে ড্যাশ হলো সেই, এখানে একটা ড্যাশ পড়বে। ঠিক আছে, ড্যাশ হলো সেই প্রক্রিয়া যাতে লবণ এবং জল গঠন করতে অম্ল এবং অ্যাসিডের বিক্রিয়া হয়। দেখো মনে রাখবে, যখন কোনো একটা অ্যাসিডের সঙ্গে, ঠিক আছে, যখন কোনো তোমার হচ্ছে অ্যাসিডের সাথে যখন তোমার হচ্ছে কোনো রকমের ক্ষারের বিক্রিয়া হয়, বা যখন অ্যাসিডের সাথে তোমার হচ্ছে বেস, এরকম তোমার হচ্ছে রিয়াকশন হয়, কোনো রকম অ্যাসিডের সঙ্গে কোনো বেসের বিক্রিয়া হয়, তখন কি তৈরি হয় প্রোডাক্টে?
তখন মনে রাখবে প্রোডাক্টে কিন্তু তোমার একটা সল্ট তৈরি হয় প্লাস কিন্তু একটা তোমার হচ্ছে কি তৈরি হয়, একটা কিন্তু তোমার জল তৈরি হয় বা জলের অণু তৈরি হয়। তো বলেছে যে অ্যাসিডের সঙ্গে যখন ক্ষারের বিক্রিয়া হয় তখন তোমার হচ্ছে প্রোডাক্টে লবণ আর জল তৈরি হয়। এই যে প্রক্রিয়াটা, এই রাসায়নিক প্রক্রিয়াটার নাম কি? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, প্রশমন দিয়েছে, বিয়োজন দিয়েছে, তড়িৎ বিশ্লেষণ দিয়েছে আর পাতন দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রশমন। এই ধরনের বিক্রিয়াকে কিন্তু বলা হয় প্রশমন, বা ইংলিশে কিন্তু এটাকে বলা হয় নিউট্রালাইজেশন বিক্রিয়া, ঠিক আছে, বা নিউট্রালাইজেশন রিয়াকশানও কিন্তু বলা হয়। যখন একটা অ্যাসিডের সঙ্গে একটা ক্ষারের বিক্রিয়ায় কি হয়, একটা অ্যাসিডের সঙ্গে একটা ক্ষারের বিক্রিয়ায় কিন্তু লবণ এবং জল উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে C6H14 ড্যাশ হাইড্রোকার্বনের তোমার হচ্ছে প্রতিনিধিত্ব করে। তো এর মধ্যে থেকে C6H14 তোমার কোনটাকে তোমার হচ্ছে প্রতিনিধিত্ব করে? হেপটাইন, হেক্সাইন, হেক্সেন আর কি দিয়েছে? আর কিন্তু তোমার দিয়েছে হেক্সেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে হেক্সেন, ঠিক আছে। C6H4 যেটা, এটা কিন্তু তোমার হেক্সেনের রাসায়নিক ফর্মুলা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত কোন গ্যাসটি পাউরুটি অথবা কেককে ফুলে উঠতে সাহায্য করে, যার ফলে কিন্তু সেগুলো নরম আর স্পঞ্জি হয়ে ওঠে? তো নিম্নলিখিত কোনটা? এটা কিন্তু জিরো নয়, এটা কিন্তু O2। কার্বন মনোক্সাইড দিয়েছে, অক্সিজেন দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড দিয়েছে আর কিন্তু তোমার H2 দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা কেক বা পাউরুটির সঙ্গে যুক্ত করি তখন সেটা কি হয়? তখন কিন্তু সেটা নরম আর স্পঞ্জি হয়ে ওঠে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, যে গতিশক্তি ড্যাশের সমান। দেখো এখানে কি চেয়েছে? এখানে কিন্তু তোমার হচ্ছে ডাইরেক্ট গতিশক্তির যে ফর্মুলা আছে সেই গতিশক্তির ফর্মুলা চেয়েছে। তো এই কোশ্চেনটা আমার মনে হয় না তোমাদের কারোর অসুবিধা হবে, তোমাদের কিন্তু বহুবার এই কোশ্চেনটা করানো হয়েছে। তো এই কোশ্চেনটার যে অ্যান্সার সেটা কিন্তু তোমাদের জন্য আর একটা HW থাকছে, আজকে সেকেন্ড HW। অবশ্যই কিন্তু তোমরা এটা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? 10 দাগের কোশ্চেন, pH এর মান 7 থেকে 14তে বেড়ে গেলে এটি ড্যাশ প্রদর্শন করে, ঠিক আছে। এটা কিন্তু তোমার ড্যাশ হবে। যদি pH এর মান 7 থেকে 14-এর দিকে যায় তাহলে সেটা কি প্রদর্শন করে? H এখানে তোমার হয়ে যাবে এটা H মাইনাস, ঠিক আছে। H মাইনাস আয়নের ঘনত্ব বৃদ্ধি, OH মাইনাস আয়নের ঘনত্ব বৃদ্ধি, ঠিক আছে। H মাইনাস আয়নের ঘনত্ব হ্রাস আর OH আয়নের ঘনত্ব বৃদ্ধি। দেখো সবার প্রথমে আমাদেরকে এখানে কি করতে হবে? আমাদেরকে এখানে pH স্কেলটা আঁকতে হবে। মনে করো এটা হচ্ছে pH স্কেল, মাঝে কত থাকে? 7, এখানে থাকে তোমার হচ্ছে 0 আর এখানে থাকে তোমার হচ্ছে 14। আমরা কি জানি? যদি pH এর মান 7-এর থেকে আস্তে আস্তে কমে যায় তাহলে কি হয়? তাহলে কিন্তু সেটা অ্যাসিড হয়ে যায়। অর্থাৎ যে তোমার হচ্ছে H মাইনাস, সরি এখানে কিন্তু ভুল বলেছে, এটা H প্লাস হবে, ঠিক আছে। তো H প্লাস যে আয়ন থাকে সেই H প্লাস আয়ন কিন্তু মানে অ্যাসিডের দিকটা কিন্তু বেড়ে যায়। আর যখন 7 থেকে 14-এর দিকে যায় তখন কি হয়? তখন কিন্তু যে OH মাইনাস থাকে, যেটা কিন্তু তোমার ক্ষারকে প্রদর্শন করে, সেই OH মাইনাস আয়নের ঘনত্ব কিন্তু বেড়ে যায়। তাই কোন অপশানটা সঠিক হবে? সঠিক কিন্তু যে অপশান নাম্বার 4 আছে, যে OH মাইনাস আয়নের যে ঘনত্ব সেটা বেড়ে যায়, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে উভচর গাছ কোন শ্রেণীতে পড়ে? দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। আমাদের যে তোমার হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, তার ভেতরে কিন্তু প্লান্টসও পড়ে। দেখো এই যে প্লান্টসেরও কিন্তু আবার কতগুলো ভাগ আছে, যেরকম টেরিডোফাইটা, ঠিক আছে, ব্রায়োফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে। তো মনে রাখবে সেই রকমই কোন গোত্রের উদ্ভিদটাকে তোমার হচ্ছে উদ্ভিদ জগতের উভচর বলা হয়ে থাকে। কী কী অপশান দিয়েছে? থ্যালোফাইটা দিয়েছে, জিমনোস্পার্ম দিয়েছে, টেরিডোফাইটা দিয়েছে আর ব্রায়োফাইটা দিয়েছে। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা যে গোত্রের উদ্ভিদ আছে একে কিন্তু অ্যাম্ফিবিয়ান, ঠিক আছে। অ্যাম্ফিবিয়ান মানে কি? অ্যাম্ফিবিয়ান মানে কিন্তু হয়ে যাচ্ছে উভচর। অ্যাম্ফিবিয়ান অফ প্লান্টস বলা হয়ে থাকে, ঠিক আছে। তার কারণ কি? তার কারণ এরা কিন্তু স্যাঁতস্যাঁতে জায়গাতে জন্মায়, ঠিক আছে। এইবার দেখো এই ব্রায়োফাইটা জাতীয় গোত্রের উদ্ভিদের উদাহরণ কি হতে পারে? উদাহরণ কিন্তু হয়ে যাবে মস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 12 নম্বর কোশ্চেন কি বলেছে, যে যদি কোনো দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে তার সম্ভাব্য pH কত হবে? দেখো আমরা একটু আগে দেখলাম যে pH এর মান কি বলেছে? pH এর মান কিন্তু দেখো যদি স্কেলটা এখানে আঁকি, এখানে 0, মাঝে হচ্ছে তোমার 7 আর এখানে হচ্ছে তোমার 14। বলেছে যে যদি কোনো দ্রবণ নীল লিটমাসকে লাল করে। দেখো সবার প্রথমে আমরা কি জানি? যে নীল লিটমাসকে কিন্তু লাল করে অ্যাসিড, ঠিক আছে। তো অ্যাসিডের মান কি হবে? অ্যাসিডের মান কিন্তু তখনই সম্ভব যখন সেটা 7-এর কম হবে। তো এখানে তোমার হচ্ছে লেস দ্যান 7 তোমরা কোথায় দেখতে পাচ্ছ? তো দেখো লেস দ্যান 7 কিন্তু একমাত্র আছে অপশান নাম্বার যে বি, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যে অ্যাসিডের মান যখন তোমার দ্রবণের pH মান যখন 6 হবে তখনই কিন্তু সেটা নীল লিটমাসকে লাল করে দেবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 13 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি ছত্রাকজনিত কোষ প্রাচীর ড্যাশ দিয়ে গঠিত হয়। মানে তোমার ছত্রাক, ঠিক আছে, যে তোমার অ্যাগারিকাস থাকে বা আমরা বলতে পারি যে ফাঙ্গি থাকে, ঠিক আছে, যে ফাঙ্গি বা ফানজাই থাকে,
সেই ফাঙ্গির শরীরে যে কোষ প্রাচীর থাকে সেটা কিন্তু একটু আলাদা রকমের হয়ে থাকে। মনে রাখবে যে প্লান্টস থাকে, ফাঙ্গিকে বাদ দিয়ে বাদবাকি যে প্লান্টসগুলো হয়ে থাকে তাদের শরীরে যে কোষ প্রাচীর থাকে সেটা কিন্তু কী দিয়ে তৈরি হয়, সেটা কিন্তু তোমার হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, সেটা কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয়, কিন্তু একমাত্র ফাঙ্গিরই কিন্তু কী দিয়ে তৈরি হয়, মনে রাখবে ফাঙ্গির দেহের যে কোষ প্রাচীর বা ছত্রাকের দেহের যে কোষ প্রাচীর আছে সেটা কিন্তু তোমার কাইটিন দিয়ে তৈরি হয়ে থাকে। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর একটা রিপিটেড কোশ্চেন, অনেকবার কিন্তু এই পরীক্ষাতে এসেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 14 নম্বর কোশ্চেন, যে একটি বস্তুর গতিশক্তি কিসের সঙ্গে বৃদ্ধি হয়। ঠিক আছে, মানে বস্তুর যে গতিশক্তি থাকবে অর্থাৎ বস্তুর মধ্যে যে কাইনেটিক এনার্জি থাকবে সেই কাইনেটিক এনার্জি কিসের সঙ্গে বৃদ্ধি হবে। দেখো এই অঙ্কটা করার জন্য তোমাদের কিন্তু জাস্ট একটু বুদ্ধি খাটাতে হবে। ঠিক আছে, সবার প্রথম দেখো গতিশক্তির ফর্মুলা কি, গতিশক্তির ফর্মুলা কিন্তু হয়ে যায় হাফ mv²। দেখো এখানে এই যে হাফ আছে এটা তো ফিক্সড, এটা তো আমাদের ফর্মুলার হাফ। আর এম মানে কি, এম মানে কিন্তু আমরা জানি মাস। ঠিক আছে, আর মাস কি, মাস মানে কিন্তু হয়ে যাচ্ছে ভর। আমরা কি জানি, ভর কিন্তু কখনো কোনো বস্তুর পরিবর্তন হয় না। তো একমাত্র এখানে পরিবর্তন কি হতে পারে, ভি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ভেলোসিটি বা বেগ। একমাত্র কিন্তু বস্তুর যে বেগ থাকে যেটাকে আমরা দ্রুতিও বলি অনেক সময়, ঠিক আছে, তো সেটাই কিন্তু পরিবর্তন হতে পারে। তাই কোনো একটা বস্তুর গতিশক্তি কিসের সঙ্গে বৃদ্ধি পাবে না, তার যে দ্রুতি থাকবে, তার যে বেগ থাকবে তার সঙ্গে কিন্তু বৃদ্ধি পাবে। মনে করো যখন 2 থাকবে তখন এর গতিশক্তি তোমার হচ্ছে 2 করলে 4 হবে। যখন তুমি এরকম আস্তে আস্তে বাড়াবে তোমার কিন্তু তার স্কোয়ারের তোমার হচ্ছে সমান হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে যখন আমাদের যে তোমার হচ্ছে কাইনেটিক এনার্জির মধ্যে থেকে যখন আমরা আমাদের ভেলোসিটিকে বাড়াচ্ছি বা তোমার হচ্ছে দ্রুতি বা স্পিডকে বাড়াচ্ছি তখন কি হচ্ছে, তখন কিন্তু আমাদের যে গতিশক্তির পরিবর্তন হচ্ছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের দ্রুতি। যখন আমরা দ্রুতিকে বাড়াবো তখন কিন্তু বা ভেলোসিটিকে আমরা বাড়াবো তখন কিন্তু কি হবে, তখন কিন্তু আমাদের যে পরিবর্তনটা আসবে কাইনেটিক এনার্জিতে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15তম কোশ্চেন, যে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি চুনের জলকে দুধের মতো সাদা করে দেয়। মনে করো যে চুন জল আছে, ঠিক আছে, চুন জলকে একদম দুধের মতো সাদা করে দেয় কোন গ্যাস। ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কী কী অপশন দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, অক্সিজেন দিয়েছে, ওজোন দিয়েছে আর কার্বন মনোক্সাইড দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, মনে রাখবে চুন জলকে কিন্তু একদম দুধের মতো সাদা করতে সাহায্য করে কে, কার্বন ডাই অক্সাইডের। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, ওহমের সূত্রের মতে যদি কারেন্ট বৃদ্ধি হয় তাহলে বিভব পার্থক্য ধ্রুবক থাকে তাহলে কি হবে। দেখো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে, যদি তোমার হচ্ছে বিভব পার্থক্য ধ্রুবক থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমার যে কারেন্ট হবে সেই কারেন্টটা কি হবে, কারেন্টের মানে কারেন্টটাকে কি করছি আমরা, কারেন্টটাকে বাড়াচ্ছি, এদিকে তোমার হচ্ছে বিভব পার্থক্য কি করছি, বিভব পার্থক্যকে কিন্তু আমরা একদম স্টেবল করে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, মনে করো এই অঙ্কটা আমরা একটা এক্সাম্পলের সঙ্গে করি। দেখো এখানে কি বলেছে, আমাদের সবার প্রথমে ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে V = IR। বলেছে এই যে V থাকবে এটাকে কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। এইবার মনে করো আমি এই Vকে 50 ধরে নিলাম, ঠিক আছে, এই Vকে 50 ধরে নিলাম, আর এই যে I আছে অর্থাৎ যে তড়িৎ প্রবাহ মাত্রা আছে সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে আমি 5 ধরলাম, আর তোমার হচ্ছে I যেটা R আছে অর্থাৎ যে রোধ আছে রোধকে আমি 10 ধরলাম। তাহলে দেখো দুই দিকেই সমান হয়ে যাচ্ছে, এদিকেও 50 হচ্ছে, এদিকেও কিন্তু 5 গুণ 10 করলে 50 হচ্ছে, দুই দিকে সমান হচ্ছে। এইবার আমি কি করলাম, আমি এর উল্টো কাজটা করলাম, অর্থাৎ আমি এখানে 50ই রাখলাম বিভব পার্থক্য, কিন্তু যে আয়ের মান যেটা ছিল, যেটা আগে 5 ছিল, আমি এখন এটাকে 5-এর পরিবর্তে 10 করলাম। এবার যদি আমি এটাকে 5-এর পরিবর্তে 10 করি তাহলে এই 10-এর সঙ্গে আর কত গুণ করলে আমি 50 পাবো। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে বিভব পার্থক্যকে ধ্রুবক রাখতে হবে, অর্থাৎ ভিকে কিন্তু সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট রাখতে হবে। তো দেখো যদি আমি আমার বিভব পার্থক্যকে তোমার হচ্ছে বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু রোধটাকে কমিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে যদি আমাদের যে বিভব পার্থক্য ধ্রুবক থাকে আর যদি আমাদের কি করা হয়, আর যদি আমাদের যে রোধ থাকে সেই রোধকে মানে আমাদের যে তড়িৎ প্রবাহ মাত্রা থাকবে সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রতিরোধ সেটাকে কিন্তু হ্রাস করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17তম কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের, যে একটি উত্থাপিত হাতুড়ি ধরে রাখে। দেখো এখানে উত্থাপিত হাতুড়ি মানে কি, মনে রাখতে হবে এখানে উত্থাপিত হাতুড়ি মানে কিন্তু তোমার একটা মনে করো হাতুড়ি আছে, ঠিক আছে, মনে করো এটা তোমার হচ্ছে একটা হাতুড়ি, এটা মনে করো আমি এখানে একটা এক সেকেন্ড একটু ওয়েট করবে, হ্যাঁ দেখো এখানে মনে করো আমি একটা তোমার হচ্ছে হাতুড়ি আঁকলাম, মনে করো এটা একটা তোমার হচ্ছে হাতুড়ি, ঠিক আছে, মনে করো এটা একটা হাতুড়ি। এই যে হাতুড়িটা আছে এটাকে আমরা কি করেছি, এটাকে মনে করো, আর এটা হচ্ছে আমাদের সারফেস, এখানে মনে করো পেরেক আছে। তো এই যে হাতুড়িটা আছে এই হাতুড়িকে আমরা কি করেছি, আমরা কিন্তু মাটি থেকে উঁচু করে
রেখেছি, তাহলে এই হাতুড়ির মধ্যে কী থাকবে? গতিশক্তি থাকবে, যান্ত্রিক শক্তি থাকবে, স্থিতিশক্তি থাকবে, নাকি পেশি শক্তি থাকবে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্থাপিত হাতুড়ি, যেটা কিন্তু মাটি থেকে উঁচুতে রয়েছে, তার মধ্যে অলওয়েজ কী থাকবে? তার মধ্যে কিন্তু অলওয়েজ থাকবে তোমার হচ্ছে পিই বা পোটেনশিয়াল এনার্জি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকের 18তম কোশ্চেন, একটি ভারসাম্যহীন রাসায়নিক বিক্রিয়াকে বা রাসায়নিক সমীকরণকে কী বলা হয়? অর্থাৎ এমন একটা রাসায়নিক বিক্রিয়া যেটা কিন্তু ব্যালেন্সড নয়, সেটাকে কী বলে? সেটাকে কিন্তু এখানে কিন্তু বলেই দিয়েছে আনব্যালেন্স। তো আনব্যালেন্স রাসায়নিক সমীকরণকে তোমার হচ্ছে বিজ্ঞানের ভাষায় কী বলে? বিজ্ঞানের ভাষায় এটাকে কিন্তু বলা হয় স্কেলেটাল রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, কী বলে এটাকে? এটাকে কিন্তু বলা হয় স্কেলেটাল রাসায়নিক সমীকরণ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? দেখো আজকের 19 নম্বর কোশ্চেনটা কী বলেছে? যে তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে রূপান্তরিত করতে গেলে তোমাকে অবশ্যই প্রদত্ত তাপমাত্রা থেকে 273কে বিয়োগ করতে হবে, 273 গুণ করতে হবে, 273 যোগ করতে হবে, 273 ভাগ করতে হবে। খুব ইম্পর্টেন্ট আর একটা খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন। দেখো তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান, এক সেকেন্ড একটু ওয়েট করবে, ডিগ্রিটা একটু বড় পড়ে গেছে। দেখো মনে রাখতে হবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত হয়ে থাকে? সমান সমান কিন্তু এটা 273 কেলভিন হয়ে থাকে। এবার দেখো কি বলেছে, যে তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে রূপান্তর করতে গেলে কি করতে হবে? এইবার মনে করো আমি এখানে 0-র পরিবর্তে 1 ধরলাম, ঠিক আছে? আর তাহলে আমাকে এখানে কি করতে হবে? তাহলে এখানে কিন্তু আমাকে 273-এর সঙ্গে এই সেলসিয়াস স্কেলের যে 1 আছে সেটাকে যোগ করতে হবে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে 200 তোমার হচ্ছে 274 কেলভিন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে সেলসিয়াস স্কেল থেকে যদি আমরা কোনো তাপমাত্রাকে তোমার হচ্ছে কেলভিন স্কেলে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু 273কে প্লাস করতে হবে। অর্থাৎ আমাদেরকে কিন্তু 273, ঠিক আছে, 273কে প্লাস করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, আজকের 20 নম্বর কোশ্চেন। খুব সোজা একটা কোশ্চেন দিয়েছে কিন্তু, যে 100 ওয়াটের একটি বৈদ্যুতিক ল্যাম্প প্রতিদিন 5 ঘন্টা করে ব্যবহার করা হয়। ল্যাম্প দ্বারা 3 দিনে কত পরিমাণ তোমার হচ্ছে শক্তি খরচ হবে? দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা অঙ্ক। এই অঙ্কের কিন্তু একটা তোমার ডাইরেক্ট ফর্মুলাও আছে। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলাটা কি? ডাইরেক্ট ফর্মুলাটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে ওয়াট আওয়ার। ঠিক আছে, ওয়াট আওয়ার বাই কিন্তু তোমার হয়ে যাচ্ছে 1000। এখানে দেখো এইটাই কিন্তু আমাদের ফর্মুলা। এবার দেখো সবার প্রথমে তোমাকে কিন্তু দেখতে হবে কত ঘন্টা ধরে চলেছে, কত দিন ধরে চলেছে, এটা কিন্তু তোমাকে দেখতে হবে। দেখো সবার প্রথমে আমরা কি বের করব? সবার প্রথমে আমরা এখানে ডেটাগুলোকে লিখব। আমাদের ওয়াট সমান সমান কত বলে দিয়েছে? ওয়াট সমান সমান কিন্তু আমাদেরকে বলে দিয়েছে 100। ঠিক আছে, আমাদেরকে কিন্তু এটা 100 বলে দিয়েছে। এইবার দেখো, এবার আমাদেরকে আওয়ার বের করতে হবে। আওয়ার কি বলেছে? যে 5 ঘন্টা করে 3 দিন চলেছে। তাহলে আমরা কি পাচ্ছি? যে 5 ঘন্টা করে যদি আমাদের 3 দিন চলে, তাহলে আমাদের টোটাল তোমার কত আওয়ার চলেছে? টোটাল কিন্তু আমাদের 15 আওয়ার চলেছে। এবার আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা কিন্তু ছিল ইউনিট বার করার, যে WH মানে ওয়াট আওয়ার বাই কত? বাই কিন্তু তোমার হয়ে যাচ্ছে 1000। ঠিক আছে, এবার দেখো এবার কি করতে হবে? এবার এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো ওয়াট, কত ওয়াট আমরা পাচ্ছি? আমরা এখানে 100 ওয়াট পাচ্ছি। আর আমরা এখানে কি দেখলাম? আমাদের কত ঘন্টা তোমার হচ্ছে ওয়ার্ক হয়েছে? আমাদের কিন্তু এখানে 15 ঘন্টা ওয়ার্ক হয়েছে। আর নিচে কত দিয়ে ভাগ করতে হবে? নিচে কিন্তু তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। একদম ডাইরেক্ট ফর্মুলা কিন্তু তোমাদের এটা বলেছি। ঠিক আছে, এবার দেখো এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরো কেটে যাবে। ঠিক আছে, এবার কত এখানে পড়ে থাকবে? এখানে কিন্তু পড়ে থাকবে তোমার 15/10। ঠিক আছে, আর 15/10 মানে কত হবে? 15/10 মানে কিন্তু হয়ে যাবে 1.5 ইউনিট। ঠিক আছে, আর মনে রাখবে এই যে ইউনিট, এই সিস্টেমে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে যে কারেন্টের লাইন আছে সেই লাইনটা কাজ করে। এখানে কিন্তু এই যে ইউনিটটা দেখতে পাচ্ছ, এই ইউনিটটা কিন্তু এই যে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাকে বেস করেই কাজ করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমার হচ্ছে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। তোমাদেরকে যে সমস্ত হোমওয়ার্কগুলো দিয়েছি অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু তোমাদের যে কত দূর কী প্রোগ্রেশন হয়েছে। ঠিক আছে, তোমরা সকলেই এখন এনটিপিসির জন্য হয়তো পড়ছো, ওই কারণের জন্য কিন্তু গ্রুপ ডির ক্লাসগুলোকে আমি একটু মানে দেরিতে আপলোড করছি। ঠিক আছে, কিন্তু রেগুলার কিন্তু তোমাদেরকে গ্রুপ ডির জন্য টার্গেট করতে হবে, তার কারণ গ্রুপ ডির পরীক্ষা কিন্তু এনটিপিসি হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু গ্রুপ ডির জন্য অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।